রুদ্র, কি অবস্থা? কে? কি অবস্থা? ভালো। চিনতে পারছো? না তো। ইমন। ইমন? ও। পড়াশোনা হচ্ছে ও, নাকি? না, বসে আছি। বসে আছো? খালি অ্যাক্টিভ। অ্যাক্টিভ? আমি সৌরভের কি সেম। সৌরভের কি অবস্থা? সৌরভও ভালোই, ক্লাস করিচ্ছে না অনলাইনে, ওয়াইফাই থাকার সত্ত্বেও করিচ্ছে না। আমাকে না সৌরভ বললো যে আমি ক্লাস করছি, সবাই ক্লাস করছি, সেজন্য আমি আজকে আজকে এলাম ক্লাস করার জন্য। দেখি কেউ না না আরে আরে না, মিস গেম খেলছে বাসায় বসে থেকে। করছে। ক্লাস ভালো হচ্ছে না, করবো না। করছে অনেকজন মিলে ক্লাস হচ্ছে, এটি না যে আসে দেখি 15-16 জন মিলে ক্লাস হচ্ছে। যখন প্রথম প্রথম শুরু হচ্ছে তখন অনেক জনে হচ্ছিল, 44 জন, 46 জন, 35 জন। আর এখন হচ্ছে না, অল্প কমে যাচ্ছে, অনেক সময় 11 জন ক্লাস করছে আমরা। হম, চাহিদা কমে যাচ্ছে। হুম, হয়তো কারো ভালো লাগতেছে না। সকলি করছে টেকাও দেবো স্কুলে, আবার ক্লাসও করবো, তাহলে কি হলো? সেই জন্য আর ক্লাস করিচ্ছে না। হতে পারে। শুরু হচ্ছে রিয়াদ না আছে নাকি? কেন? রিয়াদ আছে নাকি লাইনে? অল্প না, দাঁড়া দেখি। এখনো আসেনি রিয়াদ। আদনান আকিব আছে। আকিব কত? ডাক দো, ডাক দে। ডাক দে, তুই ডাক দে, শুনবি। এ আকিব, এ আকিব, আদনান আকিব। কি রে ইমন? উনি হয়তো বা কথা কবার চাচ্ছে না, ওই জন্য আর কি। চশমিশ চশমিশ কথা কবি না তো। এখন কি ক্লাস হবি? কি জানি, বাংলাদেশের বিশ্ব পরিচয় নাকি, রুটিন দেখিনি। আমি তো 2-3 মাস পরে এলাম আজকে। এই হ্যালো, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? ভালো স্যার, ভালো আছি। ভালো আছি। কাজেও আসছেন আসসালামু নাকি? আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। উনি গত ক্লাসে কি কি পড়াইছিলাম মনে আছে? জারণ সংখ্যা। হ্যাঁ, জারণ সংখ্যা শিখাইছিলাম। যুগপৎ পর্যন্ত। হ্যাঁ, জারণ বিজারণ যুগপৎ ঘটে, এটাও আমরা মোটামুটি পড়াইছিলাম, তাই না? শেষ করছিলাম। একটা বিক্রিয়া দেওয়া হয়েছিল, জারণ বিজারণ যুগপৎ। আমরা আজকে আরেকটা বিক্রিয়া শিখাবো। তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা প্রশ্ন করবেন, আর যদি সমস্যা না থাকে পরবর্তী টপিকস আমরা কি করব, চলে যাব। আচ্ছা মনি, তাহলে দেখেন আজকে আমরা কি প্রশ্ন করব। জারণ বিজারণ যুগপৎ আর একটা নতুন একটা বিক্রিয়া শিখবো, একটু কঠিন টাইপের। গতদিন আমরা যেটা শিখাইছিলাম সেটা খুবই সোজা ছিল। আজকে যে জিনিসটা শিখাবো সেটা আরেকটু মনে করেন কঠিন হতে পারে। কিরকম টাইপের, আমি এক বিক্রিয়া লিখি, সবাই আমার খাতার দিকে একটু দেখেন। স্যার, জি বলেন সাদিয়া। স্যার চতুর্থ অ্যাসাইনমেন্টটা কিভাবে লিখবো? চতুর্থ অ্যাসাইনমেন্ট? আচ্ছা, ওটা তো আমি ব্রিফিং দেইনি মনি, আমি আলোচনা যখন করব তখন আপনি বুঝতে পারবেন। আমি তো এটা এখনো বলি নাই। চতুর্থ অ্যাসাইনমেন্ট কি আছে? আজকে কি অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করবেন? হ্যালো। হ্যাঁ স্যার, আজকে অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করেন। আচ্ছা, আজকে যদি অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করতে চান, ক্যামেরাতে থাকে না। হ্যাঁ, হয়েছে। অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করবেন?
হ্যাঁ স্যার, সময় কম আছে আমাদের। তাই? আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। 1 তারিখে জমা দেওয়া স্যার। 1 তারিখে জমা দেওয়া না? আচ্ছা, ওকে, ফাইন। আমরা তাহলে অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করি। এখন অ্যাসাইনমেন্টের বিষয়ের নামটা কি ছিল মনে আছে আপনাদের? যে কোনো একজন একটু বলেন কি অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে চতুর্থ সপ্তাহে? বলেন বলেন। স্যার ওই যে ডিমের খোসা আর হচ্ছে লেবুর রস মিশ্রণ করে কি হবে সেটা, আর কাপড় কাচার সাবানের জলীয় দ্রবণ হ্যাঁ হ্যাঁ, একটা কি জানি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি একটু আপনাদের তাহলে এটা নিয়ে একটু আলোচনা করি, সবাই একটু শোনেন, মনোযোগ দিয়ে একটু শুনবেন। যদি খাতা কলম থাকে তাহলে আপনারা নোট করে নিতে পারেন যে আপনি কিভাবে অ্যাসাইনমেন্টটা করতে যাচ্ছেন বা কিভাবে এই অ্যাসাইনমেন্টটা আপনি করবেন। আচ্ছা, প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাদের যে কাজটা করতে হবে আমি একটু বলবো। প্রথমে আগে প্রশ্নের নামটা লিখতে হবে। প্রশ্নের নাম কি, অ্যাসাইনমেন্টের নামটা কি বলতে পারবেন? অ্যাসাইনমেন্টের নাম হচ্ছে, আমার কাছে আছে, আমি একটু বের করি, দাঁড়ান, অ্যাসাইনমেন্টের নামটা একটু বের করে নিই। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট নামটা হচ্ছে, দেখেন একটু লক্ষ্য করেন, আপনাদের কাছে যদি অ্যাসাইনমেন্টের নামটা থেকে থাকে তাহলে আপনি অ্যাসাইনমেন্টটা বের করেন। এখানে লেখা আছে অ্যাসাইনমেন্টের ক্রম নির্ধারিত কাজ নাম্বার 3। আমাদের কয় নাম্বার কাজ দেওয়া আছে? 3 নাম্বার কাজ দেওয়া আছে। আচ্ছা, অধ্যায়টা হচ্ছে সপ্তম অধ্যায়। অধ্যায়ের নাম এবং বিষয় শিরোনাম হচ্ছে সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া। তাহলে আমরা যে 7 নাম্বার অধ্যায় এখন পড়াশোনা করছি বা আমরা 7 নাম্বার অধ্যায়ে যে আলোচনা করছি, এই অধ্যায় থেকে আমাদের এই অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে। এখন এই অ্যাসাইনমেন্টের নামটা কি আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন, 7 নম্বর অধ্যায় থেকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টের নাম, কোথায় গেল? হ্যাঁ, অ্যাসাইনমেন্টের নামটা হচ্ছে, খুঁজেই পাচ্ছি না, হ্যাঁ এবার পাইছি, দেখেন, কাপড় কাচার সোডার জলীয় দ্রবণ প্লাস লেবুর রস। এখন আপনাদেরকে একটু বলি, দেখেন প্রথমে যে কাজটা করতে বলা হয়েছে অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ, ক নাম্বার বলা হয়েছে কাপড় কাচার সোডার জলীয় দ্রবণ প্লাস লেবুর রস, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার লেখা আছে ডিমের খোসা প্লাস লেবুর রস, এটা কয় নাম্বার? ডিমের খোসা প্লাস লেবুর রস, এটা হচ্ছে 2 নাম্বার। এখন প্রশ্নটা হচ্ছে, এই যে দুইটা প্রশ্ন আমি আপনাদেরকে বললাম, 1 নাম্বারটা হচ্ছে কাপড় কাচার সোডার জলীয় দ্রবণ তার সাথে লেবুর রস মিশ্রিত করে, ডান পাশে দেখেন লেখা আছে হোয়াট চিহ্ন দেওয়া আছে। কি চিহ্ন দেওয়া আছে? হোয়াট চিহ্ন দেওয়া আছে। এই যে হোয়াট চিহ্নটাতে দেওয়া আছে, এই হোয়াট চিহ্নটা আমরা কি কাজ করব, আমাদের করণীয় বিষয়টা কি, এই অ্যাসাইনমেন্ট আপনি কি করবেন? প্রথমে যে অংশটা আছে সেই অংশের আপনি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যে অ্যাসাইনমেন্টটা করছেন এই অ্যাসাইনমেন্টে আপনি হাতে কলমে কি কাজ করছেন, এটা হচ্ছে আপনার প্রথম বিষয়। কি বললাম? হাতে কলমে আপনি কি কাজ করছেন। তাহলে এই যে 1 নাম্বার যে প্রশ্নটা দেওয়া আছে কাপড় কাচার সোডার জলীয় দ্রবণ নিব, এই কাপড় কাচার সোডার জলীয় দ্রবণ প্লাস লেবুর রস মিশ্রিত করলে আপনি কি কি পর্যবেক্ষণ করবেন বা কি কি ঘটনা ঘটবে, এই জিনিসটা আপনি একটু উপস্থাপন করবেন। এটাই হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট নাম্বার 1। আমি কি বুঝাইতে পারছি? এখন কি কি ঘটনা ঘটবে আমরা এটা একটু পরে আসছি, আপনি খালি প্রশ্নটা একটু বুঝাই দিলাম। নাম্বার 2 যেটা দেওয়া আছে, দেখেন ডিমের খোসা প্লাস লেবুর রস, এই দুটাকে যদি মিশ্রিত করেন তাহলে আপনি কি কি পর্যবেক্ষণ করতে পারবেন। এই কাজগুলো কিন্তু স্কুলে এসে করতে হবে না, তাহলে কোথায় করতে হবে? এই কাজগুলো আপনি বাসায় করবেন। এখন আপনি এই যে দুইটা কাজ আপনি দেওয়া হলো, এই দুইটা কাজ আপনি বাসায় করলেন, বাসায় করার পর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে কি কি আপনার ফলাফল পেলেন বা আপনি যে কাজটা করলেন সেই কাজের পর্যবেক্ষণটা কি কি হলো, এইটা আপনি একটু অ্যাসাইনমেন্টে লিখবেন, খাতায় সুন্দর করে কি করবেন? লিখবেন। যেমন কি কি লিখবেন? হাতে কলমে যে কাজটা করলেন এই কাজটার ধারাবাহিক বর্ণনা, অথবা আপনি লিখবেন উপরে কি কি লিখবেন বলেন, এখানে ক নাম্বার দিবেন, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, কি দিবেন বলেন, ক নাম্বার দিবেন, দিয়ে এখানে লিখবেন হাতে কলমে কাজ। ওখানে বলাই হয়েছে, আপনি অ্যাসাইনমেন্টে লেখাই হচ্ছে যে হাতে কলমে কাজ আপনাকে দেখাইতে হবে। এই হাতে কলমে কাজ যখন আপনি করবেন তখন এই হাতে কলমে কাজটা এখানে লিখলাম, লেখার পর যেহেতু এটা এই যে ক নাম্বার বলা হয়েছে, ক নাম্বার মানে তো বুঝেন এটা 1 নাম্বারের হাতে কলমের কাজ। এখন আমরা কি কি লিখবো বলেন? এই যে কাজটা আপনি করছেন এই কাজটার প্রথমে যেটা সেটা হচ্ছে উপকরণ লিখতে হবে। কি লিখতে হবে?
উপকরণটা করতে হবে। এখন উপকরণটা কি রকম বলেন, আপনি কি কি দ্বারা এই প্র্যাকটিক্যালটা করেছেন সেটাকে বলা হয় উপকরণ। যেমন আপনি বাজার থেকে কাপড় কাচার সোডা আনতে পারেন, রান্নাঘর থেকে আম্মুর কাছ থেকে আপনি কাপড় কাচার সোডা নিতে পারেন, যে কোনো ভাবে আপনি কি করলেন, কাপড় কাচার সোডা সংগ্রহ করলেন। এই কাপড় কাচার সোডা সংগ্রহ করার পর এখন আপনি কি করবেন, এই কাপড় কাচার সোডার মধ্যে আপনি সামান্য পরিমাণে লেবু মিশ্রিত করতেন। তাহলে এই যে কাজটা যে করলেন, এই কাজ করার জন্য উপকরণটা কি? এক নাম্বার হচ্ছে কাপড় কাচার সোডা। এক নাম্বারটা কি মনি? কাপড় কাচার সোডা। আর দুই নাম্বারটা হচ্ছে লেবুর রস। কি কি নেব? লেবুর রস। বুঝতে পারছেন তো? এক নাম্বারটা আমরা বললাম কাপড় কাচার সোডা, আর দুই নাম্বারটা বললাম লেবুর রস। এই দুইটা জিনিস দিয়ে আমরা আমাদের হাতে কলমে কাজটা শুরু করব। তাহলে এইটাকে আমরা কি বলছি? আমরা আমাদের উপকরণ বলছি। কি বলছি? উপকরণ। এখন প্রশ্নটা হচ্ছে, আপনি যদি আরেকটু ভালো করে লিখতে চান, উপকরণের মধ্যে আমি দুইটা জিনিস বললাম। এখন আপনি যদি চিন্তা করতে, স্যার এই যে লেবুটা যে আমি কাটবো, কাটার জন্য একটা কি লাগবে? ছুরি লাগবে, অথবা লেবু কাটার যে ছুরি আমরা ব্যবহার করি এই ছুরি লাগবে, তারপর একটা বিকার নিব, বিকারের মধ্যে পানি নিব, এই জিনিসগুলোও নিব, তাহলে আপনি নিতে পারেন। কেন এই জিনিসগুলো নেবেন আমি আপনি বলছি। আমরা যখন একটা প্র্যাকটিক্যাল করি, একটা অ্যাসাইনমেন্ট যখন আমরা করি, এই অ্যাসাইনমেন্টের উপকরণটা আসলে দুই তিন ধরনের হয়। কিরকম টাইপের? আমি যেটা বললাম এটাকে বলা হয় রাসায়নিক উপাদান বলতে পারেন আপনি। আর এই যে ছুরি লিখছেন, কাঁচি লিখছেন, এইগুলাও কিন্তু উপকরণ। একটা বিকারের মধ্যে বিক্রিয়াটা সংগঠিত করবেন, এটাও উপকরণ। কিন্তু ইমার্জেন্সি যেটা খুবই, যেটা না হলেই না, সেটা হচ্ছে এইটা। তবে যদি কোনো স্টুডেন্ট মনে করে যে স্যার আমি সবগুলো উপাদানে লিখবো, আমার বিক্রিয়াতে আমার উপকরণ যতগুলা ব্যবহার করা হয়েছে, আমি যে পর্যবেক্ষণটা করছি, যে অ্যাসাইনমেন্টটা করছি, এই অ্যাসাইনমেন্টে যতগুলো উপকরণ ব্যবহার করা হয়েছে আমি সবগুলাই ব্যবহার করবো, আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে কোন স্টুডেন্ট যদি এই দুইটা জিনিস ব্যবহার করে তারপরে হবে। তাহলে হাতে কলমে কাজের আমরা প্রথমে কি পেলাম? উপকরণটা নিয়ে নিলাম। এখন এই উপকরণের কাজ, অথবা এটাকে বলা হয় কার্য পদ্ধতি। কি বলা হয়? আমরা কার্য পদ্ধতিটা লেখা শুরু করে দেব। কি করব? কার্য পদ্ধতি। এখন প্রশ্নটা হচ্ছে আপনি কার্য পদ্ধতি কিভাবে করবেন? কার্য পদ্ধতিটা আমরা করব এইভাবে, সেটা হচ্ছে প্রথমে একটা লেবুকে ধুয়ে নেব, পরিষ্কার করব, এরপর ছুরি দিয়ে কেটে নেব, এখন এই কিছু চাপ দিব, দিয়ে কিছু লেবুর রস বের হবে, এই রস একটা বিকারে নেব, এবং এই বিকারের মধ্যে আমি সামান্য কাপড় কাচার সোডা দ্রবণ যোগ করব। দ্রবণ যোগ করার পর আপনি ধীরে ধীরে ওটাকে কি করবেন? পর্যবেক্ষণ করবেন। তাহলে আপনি কার্য পদ্ধতিটা কি বুঝতে পারছেন সবাই, না কারো কোনো প্রশ্ন আছে? উনি বলেন, বুঝতে পারছেন? স্যার চিত্র আঁকাতে হবে। জি স্যার। চিত্রটা আমি জি একটু স্যার। পরে বলছি, উনি চিত্রটা দাগাইতে হবে কিনা আমি একটু পরে আসি। যেহেতু এই বিক্রিয়ার ক্ষেত্রে আপনার এমনিতেই অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, অ্যাসাইনমেন্টে একটু বড় হবে, এই জন্য আমার মনে হয় চিত্রটা অ্যাভয়েড করলেও হবে। মিথিলা, বুঝতে পারছেন? যেমন আমরা প্রথম অ্যাসাইনমেন্ট করছিলাম যে খাদ্য লবণটাকে পৃথকীকরণ, এটার জন্য কিন্তু খুব বড় প্রশ্ন ছিল না, অল্প একটু ছিল, এই জন্য আমরা চিত্র অ্যাড করে একটু অ্যাসাইনমেন্টটাকে সুন্দর করার চেষ্টা করেছিলাম। কিন্তু এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, এই প্রশ্নটা না এমনিতেই অনেক বড়। কি দেওয়া আছে? অনেক বড় না, দুইটা হাতের কাজ দেওয়া আছে, হাতে কলমে যে কাজ করবে সেই দুইটা বিষয় দেওয়া আছে, এবং আপনি কিছু প্রশ্ন দেওয়া আছে দুইটাই, প্রশ্নেরও অ্যান্সার লিখতে হবে। তাহলে অনেক বড় হয়ে যায়, এখানে চিত্রটা না দিলে হয়, আপনি চিত্রটা অ্যাভয়েড করবেন। তবে হ্যাঁ, কেউ যদি অতি উৎসাহী হন, যদি মনে করেন যে স্যার আমি চিত্র দেবো, আরো সুন্দর করে করব, অবশ্যই ভালো, আপনি চিত্র দিলে দিতে পারেন। কি চিত্র? যে কাপড় কাঁচার সোডা এবং লেবুর রস মিশ্রিত করলাম, এই চিত্রটা আমি একটু দাগাই দিলাম। এটা আপনার অতিরিক্ত দক্ষতা, যদি দিতে পারেন খুবই ভালো, যদি না দেন তাহলে কোনো সমস্যা নেই, আমি এইটুকুই বলতে পারবো। আচ্ছা, এরপর আমরা চলে যাব এই যে কার্য পদ্ধতি, কিন্তু আমি আর লিখে দিলাম না, উনি এরকম কার্য পদ্ধতি আপনি সুন্দর করে একটু এখানে লিখে দেবেন সিরিয়ালে। এখন এই যে কার্য পদ্ধতিটা আমার হলো, এখন এই কার্য পদ্ধতির পর আপনার পর্যবেক্ষণটা কি বলেন? এখান থেকে আপনার কি পর্যবেক্ষণ আছে? আপনি কি পর্যবেক্ষণ করলেন? এই যে কাপড় কাঁচার সোডার মধ্যে আমি যে লেবুর রস মিশ্রিত করলাম, আপনি কি কি পর্যবেক্ষণ করলেন? পর্যবেক্ষণ করলাম হালকা ছোট ছোট গ্যাসের বুদবুদ উঠে আসছে। আপনি যখনই কাপড় কাঁচার সোডার মধ্যে লেবুর রস দিবেন, অথবা লেবুর রসের মধ্যে কাপড় কাঁচার সোডা দিবেন, তখন কি করবেন? বুদবুদ আকারে গ্যাস বের হয়ে আসছে। কি বের হয়ে আসছে? গ্যাস বের হয়ে আসছে। এখন বলেন তো, এই যে ছোট ছোট বুদবুদ আকারে যে গ্যাস বের হয়ে আসছে, এটা কিসের গ্যাস বের হবে? কে বলতে পারবেন? কোন গ্যাস বের হয়ে আসবে? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড গ্যাস বের হয়ে আসবে। গুড, ভেরি গুড। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম অ্যাসাইনমেন্ট বা এই ক নাম্বার হাতে কলমে কাজ। এখন যে কোনো কাজটাকে যখন আপনি হাতে কলমে করবেন, এই কাজটার না সতর্কতা অবলম্বন করতে হবে, সতর্কতাটা অবশ্যই লিখতে হবে।
আপনি যে কাজটা করছেন এই কাজ অবশ্যই কি করবেন, সতর্কতাটা নিচে লিখে দিবেন। তাহলে এই যে কার্যপদ্ধতি হলো, কার্যপদ্ধতির পরে আমরা কি করলাম, পর্যবেক্ষণ করলাম। আচ্ছা, পর্যবেক্ষণ, এই পর্যবেক্ষণটা আপনি একটু সুন্দর করে লিখবেন। তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সতর্কতা। এই সতর্কতাটাও আমরা এখন কি করব, লিখে দিব। বুঝতে পারছেন? তাহলে আমরা কয়টা জিনিস লিখলাম, হাতে কলমে কাজ 1, ক নাম্বার হাতে কলমে কাজের উপকরণ লিখবো, কার্যপদ্ধতি লিখবো, পর্যবেক্ষণ লিখবো এবং সতর্কতা লিখবো। ঠিক একইভাবে স্যার দুইটা। স্যার এগুলো কি একটা পৃষ্ঠার মধ্যে লিখবো নাকি অন্য পেজে যাওয়া যাবে? মানে অন্য পেজে যাওয়া যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা আপনি যদি চিন্তা করেন যে আমার এখানে হচ্ছে না, আমি পরের পেজে যাব, হ্যাঁ অবশ্যই আসতে পারবেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখন আমরা চলে যাব 2 নাম্বার হাতে কলমে কাজ। 2 নাম্বার হাতে কলমে কাজ আপনার একটু আগে আমি আপনার সাথে আলোচনা করলাম। কি হাতে কলমে কাজ ছিল বলেন? 2 নাম্বার কাজটা ছিল, প্রথমে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে ডিমের খোসা নেব। এই ডিমের খোসার মধ্যে আমি আবার কি করব, লেবুর রস দিব। কি দিব? ডিমের খোসার মধ্যে লেবুর রস দিব। এখন বলেন দ্বিতীয়টা যেটা হচ্ছে সেটা আচ্ছা স্যার, ডিমের খোসাকে কি গুঁড়া গুঁড়া করতে হবে না, আর ওই গোটা ডিমের খোসাতেই লেবুর রস দিব? এখন পুরাটার উপরে যদি আপনি লেবুর রস দেন তাহলে এই পর্যবেক্ষণটা খুব বেশি ভালো হবে না। বুঝতে পারছেন? পর্যবেক্ষণটা খুব বেশি ভালো হবে না। তার চেয়ে আমার মনে হয় যে ডিমের খোসাটা একটু গুঁড়া গুঁড়া করলে আমার মনে হয় বেশি ভালো হয়, কারণ লেবুর রসটা যে দিব ওটা একটু গুঁড়া করলে সুবিধা হয়। পুরো ডিমের খোসা দিলে দেখা যাচ্ছে কোনো একটা অংশ লেবুর রসের সাথে আটকে আছে বা স্পর্শ করছে আর বাকি সবগুলো অংশ স্পর্শ করেনি, তাহলে তো পরীক্ষাটা ভালো হচ্ছে না। বুঝতে পেরেছেন? স্যার হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমরা যে জিনিসটা করবো, তাহলে এইটার উপকরণ গুলো কি বলেন তো? প্রথমেটা হচ্ছে কি উপকরণ, আমরা জানেন ডিমের খোসার উপকরণ কি নিব, অবশ্যই আবার আগের মতোই একটা ডিমের খোসা নিব, অথবা ডিমের খোসাটাকে চূর্ণ বিচূর্ণ করে নেব। আর 2 নাম্বার কাজটা হচ্ছে যে এই লেবুর রসটা নিব। আমরা কি নিব? লেবুর রস নিব। আর কিছু কি নেওয়া যায়? ওই আমি আগের মতোই বললাম, আপনি যদি ডিমের খোসাটাকে চূর্ণ বিচূর্ণ করে নেন নিতে পারবেন, তারপরে একটা বিকার নেবেন, বিকারের মধ্যে লেবুর রস নিব, এই লেবুর রসের মধ্যে ডিমের খোসা টুকরা টুকরা আমরা কি করব, ঢেলে দেব বা প্রবেশ করাবো। বুঝতে পারছেন? এবং এখন দেখেন তো কার্যপদ্ধতির পর, এখন কার্যপদ্ধতি যদি আপনি বলা হয় ডিমের খোসার কার্যপদ্ধতি ঠিক এটার মতোই কাজ করবে। ডিমের খোসাটাকে আমরা চূর্ণ বিচূর্ণ করলাম, তারপরে একটা বিকার নিলাম, বিকারের মধ্যে লেবুর রস নিলাম, এই লেবুর রসের মধ্যে ডিমের খোসাটা ছেড়ে দিলাম। এখন আপনি পর্যবেক্ষণটা কি বলেন? ঠিক একই রকমই বুদবুদ আকারে কি বের হচ্ছে, গ্যাস বের হচ্ছে। কি বের হবে? বুদবুদ আকারে গ্যাস বের হয়ে আসবে। এখন বলেন তো এখানে পর্যবেক্ষণটা কি, কি বের হলো, কোন গ্যাস বের হলো? কার্বন কার্বন ডাইঅক্সাইড। রাইট, কার্বন ডাই অক্সাইড গ্যাস বের হলো। তাহলে এখানে সতর্কতা কি বলেন? ডিমের খোসায় ময়লা বা ডিমের খোসার নরম অংশ যেন লেগে না থাকে সেটা আপনাকে লক্ষ্য করতে হবে। ডিমের খোসা ক্ষুদ্র ক্ষুদ্র টুকরা বা গুঁড়া করে নিতে হবে, কারণ গুঁড়া না করলে এটা ভালো মতো পর্যবেক্ষণ করা যাবে না। প্রয়োজনে পানি ব্যবহার করলে সেটা খুব কম মাত্রায় পানি করতে হবে। আর খোসা যেন লেবুর রসের ভিতর ডুবে থাকে সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। এইটা গেল আমাদের হাতে কলমে কাজ। বুঝতে পারছেন? স্যার বলেন। প্রথমটা সতর্কতা কি বললেন? প্রথমটার সতর্কতা বললাম আপনি যে এই যে হাত কই গেল, হ্যাঁ কাপড় কাচার সোডা এবং লেবুর রসের কথা যে বললেন, এই লেবুর রসটা অবশ্যই আমরা এমন ভাবে ইয়ে করবো যাতে একটা বিকারে সুন্দরভাবে লেবুর রসটা থাকে, এবং কাপড় কাচার সোডা প্রয়োজন মতো দিব, কাজগুলো খুব সতর্কতার সাথে করব, এইগুলাই আর কি। বুঝতে পারছেন? তবে সতর্কতা এটা আপনি নিজের ইচ্ছা মতো দিতে পারেন। আপনি কি কি সতর্কতা অবলম্বন করে যান, লেবুর রস চেপে ধরে আরেকটা পাত্রে যখন রাখবো তখন যেন লেবুর রসটা বাইরে পড়ে না যায় সেদিকে আমরা একটু লক্ষ্য করব। এবং লেবু অবশ্যই পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ লেবুর রসের মধ্যে যদি অন্য কোনো উপাদান থাকে তাহলে তো সেখানে পরীক্ষাটা ভালো মতো হবে না। এইগুলাই ছুরি দিয়ে কাটার সময় লক্ষ্য করব যেন ঠিক মতো সুন্দর করে কাটা হয়, লেবুর রসটা যেন ঠিক মতো বের হয়। এটা আপনারা যারা মেয়ে আছেন, যারা একটু আম্মুর সাথে রান্না বাড়িতে সহযোগিতা করেন, তারা মোটামুটি ভালো বুঝতে পারেন। লেবু কাটারও কিন্তু কিছু নিয়ম আছে, এমন ভাবে লেবু কাটবেন যাতে রস বেশি বের হবে, আবার অন্যভাবে কাটলে দেখেন অতটা রস বের হবে না। এটা তো মোটামুটি বোঝেন সবাই। এই জন্য লেবুটা আমরা সুন্দর মতো নিয়ম মতো কেটে নেবো। এখন লেবু কাটতে বলতে থেকে যেরকম ইচ্ছে সেরকম লেবু কাটবেন তা হবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা মনি, হাতে কলমে কাজ আমাদের মোটামুটি 2টা হয়ে গেল। এই 2টার আমরা কি কি বললাম বলেন? উপকরণ শিখলাম, কার্যপদ্ধতি শিখলাম, পর্যবেক্ষণ করাও শিখলাম এবং সতর্কতাটাও শিখলাম। এরপরে আমাদের বলেন অ্যাসাইনমেন্টে কি আলোচনা করা আছে? সম্ভবত 2টা প্রশ্ন দেয়া আছে। অ্যাসাইনমেন্টে কয়টা প্রশ্ন দেওয়া আছে? 2টা প্রশ্ন দেওয়া আছে। একটু যে কোনো একজন একটু বলেন
কে বলবেন? জয়িতাই বলেন, জয়িতা বলছেন, বলেন তো 1 নম্বর প্রশ্নটা কি দেয়া আছে? সাদিয়া বলবেন। রাসায়নিক বিক্রিয়ার সমীকরণের সাহায্যে দুটি সম্পন্ন করো, বিক্রিয়া দুটির ধারণ ব্যাখ্যা করো। এই যে দুটো প্রশ্ন আছে তাই না? 1 নাম্বারটা আছে যে রাসায়নিক বিক্রিয়া দুটো আপনাকে দেওয়া হয়েছে, এই রাসায়নিক বিক্রিয়া দুটো সম্পূর্ণ করতে হবে কিসের মাধ্যমে? বিক্রিয়ার মাধ্যমে। আমরা এই বিক্রিয়া দুটো কি করবো? সম্পূর্ণ করব। এখন আমরা এতক্ষণ যেগুলা জিনিস বললাম এই জিনিসগুলা কিন্তু শুধুমাত্র আমরা কাজের ধারা দেখালাম, আমরা কিন্তু রাসায়নিক ভাবে বিক্রিয়া দুটো শিখি নাই। এখন আমরা রাসায়নিক ভাবে বিক্রিয়াটা লিখবো। রাসায়নিক ভাবে কিভাবে বিক্রিয়া লিখবো আপনি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে প্রথমে যে জিনিসটা দেওয়া আছে। আমরা 1 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করি। এটা হচ্ছে আপনারা সবাই লক্ষ্য করতে পারবেন কাপড় কাচার সোডা যে আছে, এই কাপড় কাচার সোডার সংকেত আপনারা কি সবাই জানেন? একজন একটু বলেন, কে বলবেন? মিছিলা বলেন, কাপড় কাচার সোডার সংকেত কি মনে? NaOH3 মনি এটাকে NaOH বলা হয় না, Na2 ওই সোডিয়াম CO3। অক্সাইড। আমরা লেখার সময় এটা লিখবো, কিন্তু যখন মুখ দিয়ে বলবো তখন আমরা লিখবো সোডিয়াম কার্বনেট। কি লিখবো মনি বলেন? সোডিয়াম কার্বনেট লিখবো। আমরা কি লিখবো? হ্যাঁ, এটার নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট, Na2CO3। এটা হচ্ছে কাপড় কাচার সোডার প্রধান উপাদান বা প্রধান উপাদানের সংকেত। এরপর আপনি চলে আসেন লেবুর রস, সাইট্রিক অ্যাসিড। মোটামুটি আপনারা নাম জানেন, লেবুর রস বা সাইট্রিক অ্যাসিড, এটার সংকেত হচ্ছে C6H8O7। কি অ্যাসিড? সাইট্রিক অ্যাসিড। এই তো দুটো লিখলাম, প্রথমে লেবুর রস লিখলাম, তারপরে সাইট্রিক অ্যাসিড লিখলাম। এরপরে এখন দেখো সোডিয়াম কার্বনেটের জলীয় যৌবন এবং সাইট্রিক অ্যাসিড দুটাকে যখন আমরা মিশ্রিত করব তখন ট্রাই সোডিয়াম সাইট্রেট এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস ও পানি উৎপন্ন হবে। আমি এটা বিক্রিয়া লিখে দিচ্ছি, দেখেন Na2, তারপরে CO3, তার সাথে কি আছে বলেন? C6, তারপর আছে H8O7। আমরা অ্যারো চিহ্ন দিব, আপনারা কি দেখতে পাচ্ছেন? সোডিয়াম কার্বনেট লিখলাম Na2CO3, তারপরে আমরা কি লিখবো? সাইট্রিক অ্যাসিডের সংকেতটাও লিখে নিলাম C6H8O7। আমরা কি লিখলাম? C6H8O7। লেখার পর আমরা অ্যারো চিহ্ন দিব, অ্যারো চিহ্ন দেওয়ার পর কি উৎপন্ন হবে? এগুলা কিন্তু সবগুলাই জলীয় দ্রবণ, বুঝছেন? অ্যাকুয়াস। এটা লিখলে হবে না লিখলে হবে, সমস্যা নেই। ভৌত অবস্থা লিখলে আপনি এখানে ছোট্ট করে অ্যাকুয়াস লেখা দিবেন। উৎপন্ন হবে ট্রাই সোডিয়াম Na3, তার সাথে হবে C6H5O7, নাম কি? ট্রাই সোডিয়াম সাইট্রেট। এটা হবে, তার সাথে প্লাস কার্বন ডাই অক্সাইড, তার সাথে H2O পানি। যেহেতু এখানে কার্বনেট আছে তাহলে অবশ্যই কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। আর এটার নাম হচ্ছে ট্রাই সোডিয়াম। এই যে সোডিয়াম দেখেন কয়টা আছে? 3টা আছে, এজন্য এটার নাম হচ্ছে ট্রাই সোডিয়াম সাইট্রেট। ওকে, ট্রাই সোডিয়াম সাইট্রেট, তার সাথে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। এইটুকুতে আমরা কি বুঝতে পারবো যে কি কি উৎপন্ন হলো, কি গ্যাস উৎপন্ন হলো বলে? এই যে বললাম না, বুদবুদ আকারে যে গ্যাসটা বের হচ্ছে ওই গ্যাসটার নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস। এটাই মোটামুটি আমাদের রাসায়নিক বিক্রিয়া। আমরা কি করলাম? রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে এটা পূর্ণ করলাম বা এই সমীকরণটা পূর্ণ করলাম। এখন চলে যান ঠিক পরের প্রশ্নে চলে আসেন আপনি। আমাদের 2 নাম্বার প্রশ্ন কি আছে বলেন? একজন বলেন 2 নাম্বার প্রশ্ন কি আছে? একজন বলেন। বিক্রিয়া দুটির ধারণ ব্যাখ্যা করো। ও আচ্ছা, বিক্রিয়া দুই ধরন। আচ্ছা, আমরা তো একটা বিক্রিয়া লিখলাম, আমি কিন্তু পরবর্তী বিক্রিয়া এখনো লেখা দেইনি। পরবর্তী বিক্রিয়া আপনারা লিখতে পারবেন? যদি পরবর্তী বিক্রিয়াটা লিখতে পারেন তাহলে আমি ধরনের মধ্যে চলে যাব। পরবর্তী বিক্রিয়া তেমন কিছুই না, শুধুমাত্র এখানে সোডিয়াম কার্বনেট ছিল আর এখানে কি হবে? ক্যালসিয়াম কার্বনেট, CaCO3, তার সাথে প্লাস ওই সাইট্রিক অ্যাসিড ঠিকই থাকবে H8O7। অ্যারো চিহ্ন দেন, কি উৎপন্ন হবে? ট্রাই ক্যালসিয়াম হবে। এবার স্যার, বলেন। স্যার ডিমের খোসার সংকেত ক্যালসিয়াম কার্বনেট। হ্যাঁ, ডিমের খোসার সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, CaCO3। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে দুইটা কি একই রকম বিক্রিয়া হচ্ছে না? পার্থক্য শুধু এই যে এখানে দেখেন, এখানে ট্রাই সোডিয়াম ছিল আর এখানে আছে ট্রাই ক্যালসিয়াম। ট্রাই সোডিয়াম সাইট্রেট আর এখানে ট্রাই ক্যালসিয়াম সাইট্রেট, এই দুটো জিনিস উৎপন্ন হবে। বলেন, কারো বুঝতে সমস্যা আছে?
এই দুইটা বিক্রিয়া আপনি একটু বিক্রিয়াটা পূর্ণ করে লিখবেন। আমি দেখেন শুধুমাত্র দুইটা বিক্রিয়া লিখে দিলাম, কিন্তু আপনি যখন লিখবেন তখন কি করবেন, এই দুইটা বিক্রিয়া লেখার সাথে সাথে আমরা কেমিস্ট্রির যে নিয়মটা আছে সেটা হচ্ছে আমরা অবশ্যই ভাষাটা লিখে দিব। কি ভাষা লিখবো আমরা? ভাষাটা লিখবো কাপড় কাচার সোডার মধ্যে লেবুর রস দিলে অথবা লেবুর রসের মধ্যে কাপড় কাচার সোডা যোগ করলে এখানে কি উৎপন্ন হয়? ট্রাই সোডিয়াম সাইট্রেট, ট্রাইসোডিয়াম সালফেট এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা বুদবুদ আকারে ওখানে বের হয়ে যাবে, আমরা যেটা পর্যবেক্ষণ করেছিলাম। ঠিক পরেরটা তো একই জিনিস, কার্বন ডাই অক্সাইড গ্যাসটা বুদবুদ আকারে বের হয়ে যাবে। এটাই তো আমাদের বিক্রিয়া, এটা একটু সুন্দর করে লিখে দিবেন। আমরা এখন 2 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। দেখেন 2 নাম্বার প্রশ্ন আমাদের জন্য কি ছিল? আমাদের জন্য 2 নাম্বার প্রশ্ন ছিল হচ্ছে বিক্রিয়া দুটার ধরন ব্যাখ্যা করো। আমাদের বিক্রিয়ার ধরন বলতে আমরা বিক্রিয়ার ক্লাসিফিকেশন কেবল শুরু করেছি। আমরা 7 নম্বর অধ্যায়ে পড়াইছি হচ্ছে একমুখী বিক্রিয়া পড়াইছি, উভমুখী বিক্রিয়া পড়াইছি, তারপরে আপনি তাপ উৎপাদী বিক্রিয়া পড়াইছি, তাপ হারি বিক্রিয়া পড়াইছি, তারপরে ইলেকট্রন আদান প্রদানের উপর ভিত্তি করে জারণ পড়াইছি, বিজারণ পড়াইছি। এখন এই যে এখানে যে দুইটা বিক্রিয়া দেওয়া আছে, এই দুইটা বিক্রিয়ার ধরন কি, এই দুইটা বিক্রিয়া কেমন, কার মধ্যে কোন ক্লাসিফিকেশনের মধ্যে পড়বে, আমরা এখন সেটা একটু আপনার সাথে আলোচনা করব। বিক্রিয়ার ধরনটা আপনি কিভাবে লিখবেন? দেখেন বিক্রিয়ার ধরনটা হচ্ছে, আপনি যদি একটু লক্ষ্য করেন, এই বিক্রিয়ার ধরনটা আপনি পয়েন্ট আকারে লিখতে পারেন। 1 নাম্বারটা লিখবেন প্রথম বিক্রিয়ার ধরন, 2 নাম্বারটা লিখবেন দ্বিতীয় বিক্রিয়ার ধরন। তাহলে প্রথমটার বিক্রিয়ার ধরনটা হচ্ছে, যেহেতু এখানে দেখেন লঘু অ্যাসিড এবং ধাতব কার্বনেট বিক্রিয়া করে ধাতব লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করছে, তাই প্রথম যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা উৎপন্নটা পদার্থের নাম হচ্ছে কি, যে প্রশমন বিক্রিয়া। এই যে দেখেন এখানে যেটা উৎপন্ন করলাম এটা হচ্ছে ক্ষার, একটু লক্ষ্য করে দেখেন দেখতে পাবেন সোডিয়াম কার্বনেট ক্ষার, এটা কি অ্যাসিড। অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করলে যে লবণ উৎপন্ন হলো আর এই যে পানি উৎপন্ন হলো, তাহলে এই বিক্রিয়াটাকে আমরা কি বিক্রিয়া বলবো? প্রশমন বিক্রিয়া বলবো। কি বিক্রিয়া বলবো? প্রশমন। এখন আমরা যদি পর্যবেক্ষণ করি, প্রথমটা প্রশমন বিক্রিয়া হয়, তাহলে দ্বিতীয়টা কি বিক্রিয়া হবে? দ্বিতীয়টাও প্রশমন বিক্রিয়া হবে, কারণ দ্বিতীয়টাতেও অ্যাসিড এবং কি আছে? ক্ষার আছে। যেহেতু অ্যাসিড এবং ক্ষার আছে, তাহলে এই বিক্রিয়াটাকে আমরা কি বিক্রিয়া বলবো? প্রশমন বিক্রিয়া বলবো। তাহলে উদ্দীপকের যে দুইটা বিক্রিয়া দেওয়া আছে, দুইটা বিক্রিয়ার ধরন কি হলো? মোটামুটি আমাদের একই হয়ে গেল। বুঝতে পেরেছেন? দুইটা বিক্রিয়ার ধরন একই হয়ে গেল। আচ্ছা, এখন একটু লক্ষ্য করে দেখেন, আপনাদের সাথে একটু আলোচনা করছি আমি। বলেন। হ্যালো স্যার, প্রশমন বিক্রিয়াতে লবণ আর পানি উৎপন্ন হবে সব সময়? হ্যাঁ হ্যাঁ, প্রশমন মানে লবণ আর পানি উৎপন্ন হবে, তবে তার সাথে আরো কিছু এক্সট্রা জিনিস থাকতে পারে, যেমন কার্বন ডাই অক্সাইড এখানে আছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, আর কারো প্রশ্ন আছে? বলেন অ্যাসাইনমেন্ট সম্পর্কে। আর অ্যাসাইনমেন্ট কিভাবে লিখতে হয়, কিভাবে কভার পেজ তৈরি করতে হয়, এটা তো আপনারা মোটামুটি সবাই জানেনই। আমি শুধু বিষয়বস্তুটা নিয়ে আলোচনা করলাম। বলেন আর কারো কোনো প্রশ্ন আছে? মনি, এনিবডি? আচ্ছা, যদি প্রশ্ন থেকে না থাকে তাহলে আজকে আমাদের 44 না 45 বেজে গেছে, আমার টাইমও শেষ হয়ে গেছে। আমরা আজকে অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করলাম। তারপরেও যদি অ্যাসাইনমেন্ট করতে গিয়ে আপনাদের সমস্যা হয় বা সমস্যা দেখা দেয়, তাহলে আপনারা আমাকে জিজ্ঞেস করবেন সামনে ক্লাসে, বা কালকেই তো আমার ক্লাস আছে মনে হয়, এই কালকে ক্লাসে আপনারা আমাকে জিজ্ঞেস করবেন, আমি আবার আপনাদের সাথে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর কালকে আমরা যে জিনিসটা পড়াবো সেটা 7 নম্বর অধ্যায়, আপনার আমরা যে জারণ বিজারণ যুগপৎ ঘটে এটা যে শিখালাম, এরপরে আমরা নতুন আরেকটা জিনিস নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে বিভিন্ন শ্রেণীর বা বিভিন্ন বিক্রিয়ার ধরনটা আমরা ব্যাখ্যা করব। যেমন এই যে আজকে আমরা একটা জিনিস শিখলাম, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করলে লবণ পানি উৎপন্ন, এটাকে প্রশমন বিক্রিয়া বলা হয়। তারপরে পলিমারকরণ আছে, সমানকরণ আছে, পানি যোজন আছে, আর্দ্র বিশ্লেষণ আছে, অনেকগুলো প্রশ্ন আছে, অনেকগুলো বিক্রিয়ার ধরন আছে। এটা আগামীকালকে আমরা আলোচনা করবো, তবে আপনারা একটু বাসায় দেখে আসবেন, তাহলে পড়তে যায় একটু সুবিধা হবে। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা মনি, ঠিক আছে, কালকে আবার আসেন, একটু পড়াশোনা করে আসেন 7 নম্বর অধ্যায়। আজকে মনে এই পর্যন্ত। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। নমস্কার স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রুদ্র ভালো থাক। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মনি। এখানে ইন পাচ্ছি না কেন? হাসান স্যার একটু আউট করে দেন।
আপনি ক্লাস নেবেন? ক্লাস থেকে আউট হচ্ছে না? ও রে কেমন আছে?